আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ২০০৫ সালের ঢাকা বিভাগের প্রশ্নপত্র নিয়ে। এই পরীক্ষায় মোট ৮টি গণিত এসেছিল এমসিকিউ আর বাকি লিখিত গণিত ছিল। আমরা এই ৮টি গণিত একদম বেসিক থেকে সমাধান করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনা শুরু করা যাক। আমরা বোর্ডে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এটি বৃত্তের স্পর্শক সংক্রান্ত একটি প্রশ্ন। এখান থেকে আমরা চমৎকার কিছু বেসিক শিখব। প্রথমত প্রশ্নটিতে কি বলা আছে সেটি আমরা একটু দেখব। বলা হচ্ছে কোন বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, তার মানে কোন একটি বৃত্ত, আমরা একটু বৃত্তটা এঁকে নিই, প্রশ্নে যা যা বলছি এটার পাশাপাশি। ধরেন এই যে এরকম একটি বৃত্ত, বলছে এই বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে ধরে নিলাম এই বাহিরের একটা বিন্দু, রাইট? তো বলা হচ্ছে এই বহিস্থ কোন বিন্দু থেকে, বহিস্থ কোন বিন্দু থেকে যদি এই বৃত্তটার উপর স্পর্শক আঁকা হয়, ভালো করে খেয়াল করেন, স্পর্শক যদি আঁকা হয় তাহলে এরকম কয়টা স্পর্শক আঁকা যাবে? দুইটা, চারটা, তিনটা না একটা? প্রথমত আমরা একটু জেনে নেব স্পর্শক জিনিসটা কি। স্পর্শক হচ্ছে, ধরেন বৃত্তের এটা একটা বহিস্থ বিন্দু, আমি ঠিক এই বৃত্তের কোনো একটা বিন্দুকে যদি স্পর্শ করে কোনো যদি একটা রেখা টানি, ওটাই হবে এই বৃত্তের উপর স্পর্শক। সেটি অবশ্যই বৃত্তের একটা বিন্দুকে স্পর্শ করবে। তাহলে আমি যদি এই জায়গা থেকে দেখেন, আমি এইভাবে যদি একটা স্পর্শক আঁকি, তাহলে ভালো করে খেয়াল করে দেখেন ঠিক এই বিন্দুটাকে কি করছে, স্পর্শ করছে। তার মানে এই বৃত্তের এটি একটি স্পর্শক। এখন প্রশ্ন হচ্ছে এরকম, এই যে বহিস্থ একটা বিন্দু, মানে বৃত্তে দেখেন বহিস্থ একটা বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে আপনি মোট কয়টা স্পর্শক আঁকতে পারবেন একই সময়ে? একই সময়ে আপনি কয়টা স্পর্শক আঁকতে পারবেন সেটি মূলত জানতে চাওয়া হয়েছে। আমরা এরকম আরো একটা যদি স্পর্শক এখানে আঁকতে পারবো। ওকে, একটু খেয়াল করে দেখেন, আরেকটা স্পর্শ। ওকে, তার মানে কি এটি আরো একটি স্পর্শক। এটা যদি বৃত্তের ও বিন্দু ধরি, বাহিরে বহিস্থ বিন্দুটা, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এই যে ও এ বা ও বি ও এ, এরা হচ্ছে এক একটা স্পর্শক। এখানে কিছু বেসিক তথ্য আপনাদের একটু মাথায় রাখতে হবে, যেটা বিভিন্ন ভাবে পরীক্ষায় এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত দেখেন, এখানে আমরা উত্তরটা কিন্তু পেয়ে গেছি অলরেডি, যে বহিস্থ বিন্দু থেকে এরকম দুটো স্পর্শক আপনি আঁকতে পারবেন। কয়টা? দুটো স্পর্শক। এখন এই স্পর্শক রিলেটেড কনসেপ্টে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন, সেটি হচ্ছে যে আমরা যদি এই বৃত্তের যে দুটো স্পর্শক যখন আঁকবো, এই স্পর্শক দুটির দূরত্ব সমান হবে। যেমন আমি যদি বলি এটি এখান থেকে এ পর্যন্ত 5 সেন্টিমিটার, তাহলে এখানেও এই পর্যন্ত এটা 5 সেন্টিমিটার হবে। তার মানে কি বহিস্থ বিন্দু থেকে কোন দুটি স্পর্শক আঁকলে কি স্পর্শক দ্বয়ের, স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান, দ্বয়ের দূরত্ব কি সমান। এইটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যা পরীক্ষায় আসে। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যদি আপনি যে বৃত্তের কেন্দ্র থেকে যদি স্পর্শ বিন্দু বরাবর কোন একটা রেখা টানেন, এটা এই স্পর্শকের উপর লম্ব হবে। যে বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত কে ব্যাসার্ধ, ওই স্পর্শকের উপর কে লম্ব হবে। আমি একটু শর্টকাটে লিখতেছি, ঠিক আছে? আপনারা বাকিটা সাজিয়ে লিখে নেবেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওই লম্ব 90 ডিগ্রি স্পর্শকের উপর 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কথা বুঝতে পারছেন? কোণ উৎপন্ন করবে। অর্থাৎ এই যে এই জায়গায় মূলত আমার একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। শুধু তাই না, এই পাশে যদি আঁকি, এই পাশেও আমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার তথ্য, যেগুলো পরীক্ষায় বারবার ঘুরিয়ে ফিরে আসে। এভাবে আপনারা প্রশ্ন ব্যাখ্যা করবেন, একটা থেকে যতগুলো আইডিয়া আসা যায় এই আইডিয়া গুলো দাঁড় করাবেন। দেখবেন গণিত একসময় আপনার কাছে একদম পানির মতো সহজ হবে। তাহলে এই হচ্ছে মূলত আমাদের স্পর্শক। স্পর্শকের আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না।
শুধু প্রশ্নের আলোকেই মূলত আলোচনাটা এই পর্যন্তই রাখছি। তাহলে আমাদের বহিস্থ কোনো বিন্দু থেকে কোনো বৃত্তের উপরে স্পর্শক রাখলে আমরা মোট দুটো স্পর্শক রাখতে পারি। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে স্পর্শক যে দুটো আঁকবো এই দুটো দূরত্ব মূলত ওই বিন্দু পর্যন্ত সমান হবে। আরেকটি ব্যাপার হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে ওই স্পর্শকের উপর যখন আমরা কোনো একটা লম্ব আঁকবো ওটা ওই স্পর্শকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, সমকোণে দ্বিখণ্ডিত করবে। তার মানে কি এই পাশে একটা 90, এই পাশে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এমন কোনো পরীক্ষা নেই যেখানে বীজগাণিতিক সূত্রাবলীর অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে না। আপনি দেখবেন বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এবং যদি 11তম থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষা দেখেন এখান থেকে মাস্ট একটা নাম্বার থাকবে। ইভেন আপনি খেয়াল করে দেখেন যে এই 48তম বিসিএসও কিন্তু এখান থেকে না প্রশ্ন ছিল। কেন? কারণ এই অধ্যায়টি জ্যামিতির একটা মাস্টারপিস অধ্যায়। এই কারণে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আপনাকে সিরিয়াসলি নিতে হবে। এখানে দেখেন আমাদের a কিউব মাইনাস b কিউবের একটা মান বের করতে বলা হয়েছে, অর্থাৎ a কিউব মাইনাস 1/a কিউবের মান বের করতে বলা হয়েছে। এটা আপনি ডিটেলস এবং শর্টকাট দুভাবেই সমাধান করতে পারেন। তবে বেসিক থেকে কিন্তু আপনি দেখেন শর্টকাটেও সেম। দেখেন শর্টকাটে আপনি কখন দ্রুত করতে পারবেন যখন আপনার এই ডিটেলস বা বেসিকটা আপনার ক্লিয়ার হবে। আমি দুটো প্যাটার্নে আলোচনা করব। প্রথমত আপনারা জানেন যে এই টাইপের অঙ্কের সূত্র হচ্ছে ধরেন a কিউব মাইনাস b কিউব, এটার বীজগাণিতিক সূত্রাবলীর ক্ষেত্রে আমরা মান নির্ণয়ের সূত্রটা ইউজ করি। দেখেন প্লাস 3ab a মাইনাস b, এই সূত্রটা মূলত আমরা ব্যবহার করে থাকি। আর যদি প্লাস হয় তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a মাইনাস b। এখন একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স শেখাই আপনাদের। সূত্র মনে রাখার কিছু ট্রিক্স আছে। এই ট্রিক্সটা হচ্ছে যে এখানে এই টাইপের সূত্র সবই মাইনাস মাইনাস হবে। দেখেন মাইনাস মাইনাসের সূত্রে দেখেন এখানেও মাইনাস হবে, পরের ব্র্যাকেটেও মাইনাস হবে, মাইনাস মাইনাস হবে। এই মাইনাস মাইনাস আমি একটু আরো সহজভাবে বলি যে দুটো ব্র্যাকেটের মাঝে মাইনাস মাইনাস হবে, মাইনাস মাইনাস বাহিরে হবে কি প্লাস। কথাটা ক্লিয়ার? ঠিক প্লাসের সূত্রে দেখেন প্লাসের সূত্রে প্লাস প্লাস হবে, প্লাস প্লাস হবে, বাহিরে কি হবে আমার মাইনাস। কথাটা ক্লিয়ার? এইভাবে মনে রাখলেই হলো। ভালো করে খেয়াল করে যে মাইনাস থাকলে আমার দুটো ব্র্যাকেটেই মাইনাস হবে, প্লাস থাকলে দুটো ব্র্যাকেটেই প্লাস হবে, ঠিক বাহিরে তার উল্টোটা হবে। ক্লিয়ার? তাহলে সূত্র মনে রাখাটা কঠিন হবে না, কারণ এই টাইপের অঙ্ক আসলে আমি বুঝতে পারবো যে আমাকে কি করতে হবে। এবার দেখেন তাহলে এখানে মাইনাস আছে, তার মানে দেখেন আমাকে দুটো ব্র্যাকেটেই মাইনাস হবে। তাহলে আমি যদি অঙ্কটা ডিটেলস করি তাহলে কি দাঁড়াচ্ছে? অঙ্কটা ডিটেলস যদি করি তাহলে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3a দেখেন 1/a স্কয়ার। আরেকটা জিনিস মজার তথ্য আমি একবারই শিখিয়ে দিই, আপনারা এটা মানে ভালো করে মনে রাখবেন যে এখানে এই যে যখন একটা a এর জায়গায় a, b এর জায়গায় যখন তার রিভার্সটা থাকবে, তাই কিনা, তখন মূলত a b তে দরকার হয় না। কেন দরকার হয় না? এটা তো অটো কাটা যায়। এই কারণে আপনি চাইলে সূত্রটা এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই তো। কারণ হচ্ছে এতে করে আপনার বেসিকটা স্ট্রং হবে এবং আপনি কয়েক সেকেন্ডে অঙ্কটা সমাধান করতে পারবেন। তার মানে দেখেন আমার এখানে আরেকটা তথ্য, সেটা হচ্ছে যে প্রদত্ত তথ্যটা মূলত আমাদের এটার মতোই থাকবে। দেখেন এটা মাইনাস না, এটা মাইনাস কিনা, তার মানে প্রদত্ত তথ্যও মাইনাস থাকবে, কারণ ওই যে দুটো জায়গায় মাইনাস আমার মান বসাতে হবে। তাহলে দেখেন আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে মাইনাসের মান কি 2 কিউব। ভালো করে খেয়াল করেন মাইনাসের সূত্রে মাইনাস মান থাকবে, প্লাসের সূত্রে প্লাস মান থাকবে। এতে করে দেখেন 2 এখানে সরি এখানে 3 ইনটু আবার মাইনাস কত 2, খেয়াল করে দেখেন তাহলে এখানে 8 এখানে 6 টোটাল হচ্ছে 14, অর্থাৎ আমার 14 হচ্ছে উত্তর। এখন একটু ব্যাপার খেয়াল করে দেখেন এই অঙ্কটা শর্টকাটে একদম বেসিক থেকে কিভাবে সমাধান করবেন। খুবই সিম্পল। আপনি দেখেন যে এটা দেখলেই তো বুঝতে পারেন যে দুটো ব্র্যাকেটে আমার মাইনাস হবে, রাইট? প্রথমটাতে ঘন, পরেরটাতে 3 গুণ হবে। একটা হচ্ছে 3 পাওয়ার 3 গুণ, দুটো কাজ করতে হয়। প্রথমবার মানটা বসিয়ে 3 এর পাওয়ার করতে হয়,
তার পরের বার মানটার সাথে 3 গুণ করতে হয়, কারণ এই সূত্রের 3, এই সূত্রের 3 গুণ করতে হয়, আবার সূত্রের 3 পাওয়ার হিসেবে নিতে হয়। তার মানে হচ্ছে খুবই সিম্পল। আরেকটা ব্যাপার আমি বলি, যেহেতু মান মাইনাসের দেওয়া, তার মানে এই যে মাঝখানের তথ্যটা প্লাসের হবে, তার মানে এই দুটো সংখ্যার মাঝে প্লাস না মাইনাস হবে সেটা বুঝবেন কিভাবে? যে মান যেটা দেওয়া তার বিপরীত চিহ্নটা হবে এই দুটোর মাঝখানে। তাহলে অঙ্কটা আপনি কয়েক সেকেন্ডে কিভাবে সমাধান করবেন দেখেন। আমি জানি এটা কি, এটা মানটা কি হবে, কিউব হবে, তাই কিনা? কারণ প্রথমটা কিউব হবে, পরে আবার 3 গুণ হবে। এখন ভিতরে মাইনাস, তাহলে বাহিরে কি প্লাস, তাহলে আবার কি ওই মানের সাথে 3 গুণ হচ্ছে, 3 পাওয়ার হচ্ছে, 3 গুণ হচ্ছে, তাহলে 8 এখানে 6 14। তাহলে দেখেন আমি কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্কটা করতে পারতাছি। কিভাবে? জাস্ট আমাদের এই জায়গা থেকে যে আমার পুরো সূত্রটা কিভাবে ইউজ হচ্ছে এটাকে ফাইন্ড আউট করে জাস্ট বসিয়ে দিলেই হবে। আপনি বলেন যে যত অঙ্ক আসুক, প্লাস আসুক মাইনাস আসুক, 2 থেকে 3 সেকেন্ডে একদম বেসিক থেকে আপনি সমাধান করবেন। এর জন্য কোনো শর্টকাট শেখার কোনো দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। গড়ের অঙ্কের মূল সমস্যাটা কি বলেন তো? যে অঙ্কটা সমাধান করতে সময় বেশি লাগে। আমরা অন্য সকল অধ্যায়ে মানে টেকনিক অ্যাপ্লাই করলেও গড়ের অধ্যায়ে মূলত আমরা টেকনিক অ্যাপ্লাই করতে পারি না, ফলে ক্যালকুলেশন করতে করতে অনেক সময় লাগে। আমি আজকে এই অঙ্কটা আমি ডিটেলস এবং শর্টকাট দুভাবেই শেখাবো, কারণ আমি গড়ের সকল অঙ্কগুলো বেসিক থেকে শর্টকাটে সমাধান করতে পারি। আশা করি এটা আপনাদেরও কাজে দেবে। দেখেন এখানে প্রথমত আমি ডিটেলসটা একটু বেসিক থেকে সমাধান করি। বেসিক থেকে সমাধান করতে হলে এখানে বলছে 5 সন্তানের বয়সের গড় হচ্ছে 7 বছর। আমরা জানি যে জায়গাগুলোতে গড় থাকে সেখানে আমাদের কি বের করতে হয়? মোট বের করতে হয়। ওকে, তাহলে 5 সন্তানের মোট যদি বের করতে চাই, তাহলে আমাকে 5 দিয়ে 7 কে গুণ করতে হবে। তাহলে আমি যদি বলি যে 5 সন্তানের মোট বয়স, মোট বয়স, তাহলে আমার কত আসবে? এখানে 7 ইন্টু 5, তার মানে হচ্ছে 35 বছর, রাইট? এটা হচ্ছে আমাদের 5 সন্তানের মোট। এরপর দ্বিতীয় জায়গায় বলা হচ্ছে যে পিতা সহ তাদের বয়সের গড়। তার মানে পিতা সহ মানে কি? অলরেডি 5 জন আছে, আরো একজন যোগ হলো, তাহলে কয়জন? 6 জন। তাহলে 6 জনের পিতা দেখেন এখানে আমি যদি বলি যে পিতা সহ 6 জনের বা 6 জনের মোট বয়স, 6 জনের মোট বয়স, কথা বুঝতে পারছেন কিনা? এটাও একই হবে যে আমাদের এই গড়টা হচ্ছে 13 বছর, তাহলে 13-র সাথে 6 গুণ হবে, গুণ যদি হয় তাহলে আমাদের কত হচ্ছে? 300, সরি, এখানে 3 6 18, 8 6 কে 6 7, তাই কিনা? 78 বছর। এখন আমরা জানি যে এই টাইপের অঙ্কে 5 জন থেকে যদি 6 জন বাদ দেওয়া হয়, তাহলে একজনের মানটা বের হয়ে আসে। ফলে ওই একজনটাকে ওই পিতা, কারণ ওই পিতাই তো অতিরিক্ত যুক্ত হয়েছিল, যার কারণে আমরা মূলত লিখবো যে পিতার বয়স, পিতার বয়স হচ্ছে আমাদের কত? 78 মাইনাস হচ্ছে 35। তাহলে আমার 18 থেকে যদি 5 চলে যায়, তাহলে সরি 8 থেকে যদি 5 চলে যায় তাহলে 3, তাই কিনা? আবার 7 থেকে 3 চলে গেলে আমাদের 4। এই 43 বছর হচ্ছে আমাদের উত্তর, পিতার বয়স। এইভাবে অঙ্কটা আপনারা সবাই পারেন, এটা খুবই সিম্পল। এখন এটা নিয়ে যে শর্টকাটটা আমি দিব, এই শর্টকাটের বেসিকটা এখানে আলোচনা করার সুযোগ হবে না, কারণ ওটা একটা লম্বা আলোচনা। কথাটা বুঝতে পারছেন? আমি শুধু শর্টকাটটা দিয়ে রাখি, কেউ বুঝতে পারলে পারলেন, না হলে না বুঝেও ইউজ করতে পারবেন। তাহলে আমাদের বয়স হচ্ছে কত? 43 বছর। তাহলে আমাদের নিয়মটা কি? গড় আছে এটাকে মোট বানাও, আবার গড় আছে এটাকে মোট বানাও, ব্যাস। তাহলে 6 জনের মোট হলো, 5 জনের মোট হলো, 6 থেকে 5 চলে গেলে একজন থাকে, ওই একজনটাই হচ্ছে পিতা। ক্লিয়ার? এখন আসেন এই অঙ্কগুলোকে আমি আরো দ্রুত শর্টকাটে করতে পারি। এর জন্য আমাকে ছোট্ট একটা বিষয় একটু ক্লিয়ার হতে হবে। বলেন তো ছোট বিষয়টা কি? ছোট বিষয়টা হচ্ছে এখানে দেখেন নতুন যে যুক্ত হয়েছে তার বয়সটা কোথায়? তার বয়সের ঘরের দিকে তাকান। এটা হচ্ছে এই যে পিতা সহ যেটা আছে, এটা হচ্ছে কত? পিতা সহ গড়টা হচ্ছে 13 বছর। কথাটা বুঝতে পারছেন? যার বয়সই চাবে, ধরেন এক পার্থক্য থাকবে, এখানে 5 জন এখানে 6 জন, আপনি যেটা বেশি ওটা ধরবেন। তাহলে বেশিটার থেকে পিতার বয়স বের করবো আমরা।
দেখেন আবারও খেয়াল করেন যে বেশিটা থেকে আমি আবার কথা বলি, ধরেন এক জায়গায় দুই পুত্র আছে, এক পিতা আছে, তার মানে কি দুইজন আর তিনজন, তাহলে তিনজনেরটা ধরে যার বয়সটা চাইছে সেটা বের করবেন। তাহলে এখানে 5 জন, এখানে 6 জন, তাহলে 6 জনের গড়টা ধরে আমরা কি করব, আমরা পিতার বয়সটা বের করব। তাহলে 6 জনের গড়, হ্যাঁ, এখন এর উপর প্লাস না মাইনাস করবেন, দেখবেন আগে ছিল 7, এখন হচ্ছে 13, বাড়ছে কিনা বলেন তো, এটা বাড়ছে কিনা। যদি বেড়ে থাকে তাহলে প্লাস হবে, আর যদি ওই লোক বেশি হওয়ার কারণে কমে যায় তাহলে মাইনাস হবে। বাড়া মানে কি যোগ, বৃদ্ধি করা, আর কমা মানে কি মাইনাস, বিয়োগ করা। তাহলে আমরা প্লাস করলাম, এটা কোন জায়গাটায় করব, প্রথমত নিব কাকে, যে বড়টা তাকে নেব। ওকে, বড়টা নিচ্ছি, কারণ বড়টার গড় নেব, ওই বড়টার গড়ের ভিতরেই কে আছে, ওই পিতা আছে, কারণ এটার ভিতর পিতা নাই। ক্লিয়ার? তারপর আমরা দেখব যে ওটা বড়টার বয়স, যে ছোট যে যাদের আছে 5 জনের, 5 জনের চেয়ে 6 জনেরটার ভিতর দেখেন এই 6 জনেরটা বড় কিনা, এজ বড়, বড় হলে যোগ। আর যদি এই 5 জনের চেয়ে 6 জনেরটা ধরেন এখানে যদি 6 বছর হয়ে যেত, মানে কমে যদি যেত, তাহলে কি কমছে মানে কি বিয়োগ, আমরা এখানে বাড়ছে যোগ। ওকে, এখন দেখেন তো এদের পার্থক্যটা কত, পার্থক্যটা কত, 7 থেকে 13 গেলে 6, তাই কিনা, 7 থেকে 13 গেলে 6, কয়জন, 5 জন, অর্থাৎ এই ছোটর যে সংখ্যাটা ওটা তারা গুণ করব। তাহলে 13 যোগ 30, তাহলে কত হচ্ছে 43 বছর। এখন এই অঙ্কগুলো প্রথমে হয়তো আপনাদের একটু খটকা লাগতে পারে, কিন্তু এই মেথডটা নিয়ে বিস্তারিত আমার ম্যাথ টিউটোরিয়ালে লিখেছে, এবং এটা বাংলাদেশের প্রথম গবেষণালব্ধ গড় নিয়ে নতুন থট, যেগুলো ফলো করলে আপনি কয়েক সেকেন্ডে এটা সমাধান করে ফেলতে পারবেন। তাহলে আমি জাস্ট শুধু বলছি তার বেশি সংখ্যক কোনটা, 13, তো ওই নতুন যে আছে ওর ভিতরেই পিতার বয়সটা আছে, তাহলে ওটা নিলাম। তারপর দেখলাম আগেরটা চেয়ে বয়স বাড়ছে না কমছে, বাড়ছে, বাড়লে যোগ, কমলে বিয়োগ, বাড়ছে যোগ। এখন দেখেন তাহলে বাড়ছে 5 জনের কত, 5 জনের বাড়ছে 6, এখানে কি 6 বছর করে, 5 জনের বাড়ছে 6 বছর করে, যত বাড়ছে তত যোগ করলাম, ব্যাস আমাদের উত্তর চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন যে অঙ্কটা সমাধান করব, এই অঙ্কটা মূলত পাশ ফেলের অঙ্কের নিয়মে আমরা সমাধান করব। কারণ হচ্ছে পাশ ফেল বলতে এটা আমরা আলাদা একটা টাইটেল দিয়েছি, ফলে মনে হয় যে পাশ ফেলের অঙ্কের নিয়মগুলো পাশ ফেলের মতো করেই হবে। বিষয়টা এরকম না। অঙ্কের ক্যারেক্টার যদি দেখেন, যে এই যে যেমন এই অঙ্কে 53 জন একটা অফিসের কর্মকর্তার কথা বলা হচ্ছে, এদের ভিতর 36 জন গান পছন্দ করেন, 18 জন কবিতা পছন্দ করেন, 10 জন গান ও কবিতা কোনোটাই পছন্দ করেন না। এই যে সেটের কনসেপ্টটা, সেটা আমাদের পাস ফেলের ভিতরেও ঠিক যেমনটা, যে উভয়ে একটা জিনিস মানে পাস করেন অথবা ফেল করেন, তাই কিনা, এখানে উভয়ে পছন্দ করেন অথবা পছন্দ করেন না। এগুলো হচ্ছে সেটের একটা বেসিক কনসেপ্ট। সো এখানে পাস ফেল যে হেডলাইন দিয়ে এটা আমরা মূলত মিসগাইড করে থাকি। তার মানে এই অঙ্কটা আমাদের সেই পাস ফেল বলতে আপনারা যাদেরকে চেনেন ওই প্যাটার্নেই খুব সহজে সমাধান হবে। এই নিয়ে আমি আরো একটি ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছি। তবে এবার আমি একটু শর্টকাটে পুরো ব্যাপারটা দেখাচ্ছি যে এই টাইপের অঙ্ক কিভাবে করবেন। প্রথমত আপনাকে একটা বৃত্ত আঁকতে হবে। কি আঁকতে হবে বলেন তো? একটা বৃত্ত আঁকেন। ওকে, ঠিক একই ভাবে আরেকটা বৃত্ত আঁকেন। কথা বুঝতে পারছেন কিনা? একই ভাবে আপনি আরেকটা বৃত্ত আঁকেন। ঠিক আছে? ওকে, এই দুটো বৃত্তের দুটো নামকরণ হবে। যেমন একটার নামকরণ হবে, ধরেন এটাতে আপনার কি আছে, 36 জন গান পছন্দ করে, তার মানে একটা বৃত্ত যারা গান পছন্দ করে তাদের হবে, এটাকে যারা গান পছন্দ করে আমি এক্স বললাম। আরেকটা হচ্ছে যারা গান কি পছন্দ করে, কবিতা পছন্দ করে, তাদেরকে আমি ওয়াই দিব। কথাটা ক্লিয়ার? আপনারা একটা জিনিস প্রত্যেকেই জানেন, এটা প্রত্যেকেই জানেন যে এই মাঝখানে হচ্ছে এই যে যারা গান পছন্দ করে, কবিতা পছন্দ করে, এই উভয়টা যারা পছন্দ করে, এই শ্রেণীটা হচ্ছে শুধু কে, এই যে যতটুকু দেখতে পাচ্ছেন শুধু গান পছন্দ করে, শুধু কবিতা পছন্দ করে, কিন্তু এই জিনিসটা গান কবিতা উভয়ই পছন্দ করে, যেটাকে আমরা বোধ বলবো, উভয়ই। কথা বুঝতে পারছেন? আর এর আগের পর্বে আমি বলেছিলাম যে আপনার এই টাইপের অঙ্কে এই যে টোটাল যে আয়তকার ক্ষেত্রটা থাকে, এটাকে মোট বলা হয়। এটাকে কি বলা হয়? মোট বলা হয়। তাহলে এখানে মোট কত? এখানে মোট হচ্ছে টোটাল 53 জন। ভালো করে খেয়াল করে, এখানে মোট হচ্ছে টোটাল 53 জন। তাহলে এই মোটটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? ধরেন
এখানে যে পছন্দ করে, আমি ইংলিশে যদি বলি, ধরেন এ লাইক করে, এ লাইক করে, তার মানে এই বোথটাও কি হবে, লাইক। কথা বুঝতে পারছেন? আর এই যে বৃত্তগুলোর বাইরে যে এরিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে নট লাইক, মানে ডিসলাইক আর কি, যেটা কথা বুঝতে পারবেন, অর্থাৎ পছন্দ করে না। তার মানে হচ্ছে এই তিনটা একই নামে থাকবে, লাইক লাইক লাইক, আর বাইরে থাকবে ডিসলাইক। আর যদি ভিতরে ডিসলাইক 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 থাকতো, তাহলে বাইরেটা লাইক থাকতো। তাহলে এটা আর এটা মিলে তাহলে পুরোটাই হচ্ছে, সেটা হবে টোটাল। এই টোটাল বের করার একটা টেকনিক আছে, খুবই সহজ একটা টেকনিক, সেটা হচ্ছে x প্লাস ওয়াই, দেখেন মাইনাস বোথ, তাই কিনা, তারপরে হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই ছিলাম, বোথ ছিলাম, তাহলে নানটাকে, নানটা হচ্ছে এই যে এখানে যারা থাকবে এদের বাইরে, এই যে যেমন ডিসলাইক, এটা হচ্ছে নান। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি ডিসলাইক 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 থাকতো, এখানে লাইক যেটা থাকতো ওটাই নান হতো। কথা বুঝছেন? অর্থাৎ এই দুটোর ভিতর ও নাই, এই নাই মানে কি ও নান। কথাটা ক্লিয়ার? তাহলে একে যদি আপনি জাস্ট মানগুলো বসান, এক্স এর মানটা কত, সো এখানে টোটালটা কত, টোটালটা হচ্ছে আমার 53, খেয়াল করে দেখেন, টোটাল হচ্ছে 53, এক্স টা কত, গান পছন্দ করে 36, কথা বুঝতে পারছেন কিনা? আর কবিতা পছন্দ করে সে হচ্ছে 18, বোথ, দেখেন মানে উভয়টা পছন্দ করে, উভয়টা পছন্দ করে, দেখেন না, এই যে 10 জন কোনোটাই পছন্দ করে না, তার মানে এই 10 জন যেটা, এটা হচ্ছে না। তাহলে এটাও পছন্দ করে, এটাও পছন্দ করে, বোধটাও পছন্দ হতে হবে। এই যে দেখেন, এটাই চাইছে, এটাই চাইছে, বুঝতে পারছেন কিনা? কতজন দুটোই পছন্দ করে, তার মানে কি এই মাঝখানেটাই চাইছে। তাহলে এবার বোধটা বের করলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। বোধটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে আগে যোগফলটা আমরা দেখি। এখানে 10, এখানে কত 28, তাহলে 10 যদি 28 হয়, তাহলে 8 6 14 4, হাতের 1 3 5 6 64, তাই কিনা? আর এই 53টা এই পাশে নিয়ে আসেন, মাইনাস হয়ে যাবে। তাহলে 4 থেকে 3 গেলে 1, তাই কিনা? 6 থেকে 5 গেলে 1, তার মানে এই যে 11 জন, এটাই হচ্ছে মূলত উত্তর। ক্লিয়ার? আপনারা যদি এটা বেসিকটা জানতে চান, ইউটিউবে আমার ভিডিও পাবেন, সেখানে দেখে নিতে পারেন। ম্যাথ টিউটরের যে ফ্রি কোর্সটা আছে, সেখানেও এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। ইভেন আমার ম্যাথ টিউটর বইতেও সেটের অধ্যায়ে এটা নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা আছে। আপনার এই দুটো বিষয়ের হোক, তিনটা বিষয়ের হোক, কয়েক সেকেন্ডে সমাধান করবেন, এর জন্য কোনো প্যারা নিতে হবে না। কথা বুঝতে পারছেন? আপনাদের কথা হচ্ছে চর্চা করতে হবে, চর্চা করেন, ইনশাল্লাহ খুব সহজভাবে জটিল অঙ্কগুলো করতে সক্ষম হবেন। আশা করি বুঝতে পেরেছেন। বৃত্তস্থ চতুর্ভুজের এই প্রশ্নটাতে কি বলা আছে, দেখেন আমরা একটু দেখে নিই। বৃত্তস্থ একটা চতুর্ভুজ, ওকে, এর একটি কোণ 70 ডিগ্রি, একটি কোণ কি 70 ডিগ্রি, ভালো করে খেয়াল করেন। একটি কোণ যদি 70 ডিগ্রি হয়, তাহলে বিপরীত কোণটির মান কত? এখন বৃত্তস্থ চতুর্ভুজ কোনটা, আমি যদি ধরেন একটা মানে বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটাতে দেখেন, এই যে বৃত্ত আঁকলাম, এর ভিতর আমি যদি একটা চতুর্ভুজ আঁকি, ধরেন আমি যদি একটা চতুর্ভুজ আঁকি, আসলে বৃত্তস্থ চতুর্ভুজ একদম আক্ষরিক অর্থে আমি আঁকতে পারিনি, এটা বর্গক্ষেত্রও হতে পারে বা একদম আয়তক্ষেত্রও হতে পারে, কিন্তু আমি পুরোটাই একদম স্পেসিফিক আঁকিনি। এটাই হচ্ছে আমাদের একটা বৃত্তস্থ চতুর্ভুজ, যেটার বাহুগুলোর শীর্ষবিন্দু এই বৃত্তের পরিধির সাথে থাকবে। বুঝতে পারছেন কিনা? এটার একটা সবচেয়ে বড় যে মানে কন্ডিশন, এটা যদি একবার মাথায় রাখেন, অসংখ্য প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। কিরকম আমি একটু বলছি। যেমন এই যে কোণগুলো আছে না, এই কোণগুলোর ভিতর এই কোণের বিপরীত কোণ এটা, এই কোণের বিপরীত কোণ এটা, এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা। এখন এই যে বিপরীত কোণ দুটোর মানে সমষ্টি, যেমন আমি যদি এ কোণ বলি আর সি কোণ বলি, এই বিপরীত কোণ দুটোর সমষ্টি সবসময় 180 ডিগ্রি। আবার যদি আমি আপনাদেরকে এখানে বি কোণ বলি, আবার ডি কোণ বলি, এটার যোগফল কত, 180 ডিগ্রি, ভালো করে খেয়াল করে। এখন বলছে এর একটি কোণ 70 হলে, সাপোজ এখানে মানটা ধরায় যে বি কোণটা যদি 70 হয়, তাহলে আমার ডি এর বিপরীত কোণটা কত হবে। তার মানে এটা 70 ডিগ্রি যদি হয়, তাহলে ডি কোণের মানটা আমি যদি বের করি, তাহলে আমার ডি কোণ সমান সমান হচ্ছে, দেখেন 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি যদি বাদ দেন,
তাহলে মূলত আস্তে আস্তে কত এখানে 0 1 110 ডিগ্রি, তাই কিনা? এই যে 110 ডিগ্রি এটাই হচ্ছে মূলত আমার উত্তর। তাহলে আমরা এখান থেকে বেসিকটা কি জানবো? সবসময় মাথায় রাখবেন বৃত্তস্থ চতুর্ভুজের এই আইডিয়াটার উপর সবসময় পরীক্ষায় প্রশ্ন আসে সব সময়, যে একটা কোণের মান দেওয়া থাকবে তার বিপরীত কোণটার মান, সেটার বেসিক হচ্ছে জাস্ট এই বেসিকটা। এই বেসিকটা যদি আপনি ক্লিয়ারলি মাথায় রাখতে পারেন, এই রিলেটেড কোনো অঙ্ক আপনি মিস করতে পারবেন না, একদম অবশ্যই পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। বয়সের অঙ্ক মানেই কি কঠিন। চলো এই কঠিন জিনিসটাকে সহজ করাই আমাদের কাজ। যেমন দেখেন এই অঙ্কে কি বলা আছে, যে পিতার বর্তমান বয়স, ভালো করে খেয়াল করেন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, এবং 5 বছর আগে পিতার বয়স, দেখেন এই যে পিতার বয়স, এই পিতার বয়সটা পুত্রের বয়সে 4 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই প্রশ্নগুলো পড়তে আপনার কাছে অনেক বড় মনে হতে পারে, কিন্তু ভিতরটা বুঝতে পারলে এটি খুবই সহজ। আমি প্রথমত বেসিক এবং ডিটেলসটা একটু দেখাবো, ভালো করে খেয়াল করেন। বেসিক এবং ডিটেলসটা আগে দেখাবো, তারপর আমি শর্টকাটে কিভাবে সমাধান করবেন সেটাও দেখাবো, এবং অবশ্যই বেসিক থেকে। দেখেন এই অঙ্কে দুটো সময়ের কথা বলছে, একটা বর্তমান আর একটা অতীত। মনে রাখবেন যে প্রথমে বর্তমানের কথা বলা হচ্ছে এবং তারপরের 5 বছর আগের তথ্য দেয়া হয়েছে। কথাটা ক্লিয়ার? কোথাও কিন্তু দেখেন নির্দিষ্ট বয়সের কোনো সংখ্যা নেই, কারণ বয়সের সংখ্যা থাকলে একটা সুবিধা পাওয়া যায় যে অঙ্কটা ওই সংখ্যাটাকে ধরে সাজানো যায়। এখানে কিন্তু দেখেন কোথাও কোনো বয়সের কথা বলা নেই, যে পিতা পুত্র বয়সের সমষ্টি বা কোনোভাবে নেই। এমন ক্ষেত্রে আমাদের দুটোই আমাদের কন্ডিশন গুলো আগে দাঁড় করিয়ে দেখতে হবে। যেমন দেখেন শুরুটা করবেন কোথা থেকে, এই যে বর্তমান থেকে, কারণ বয়সের অঙ্কে বর্তমান বলা থাক আর না থাক এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে পুত্র যা আছে, পুত্র যদি 1 বছর হয়, কথা বুঝতে পারছেন কিনা? তাহলে নিশ্চিত ভাবে এখানে পিতা হচ্ছে 3 গুণ মানে কি 3x বছর। এটা হচ্ছে প্রশ্ন অনুসারে আমরা বর্তমান বয়সটা নিলাম। এখন আসেন 5 বছর আগে, 5 বছর আগের কথা বলছে আরেকটা কন্ডিশন। 5 বছর আগে মানে তো বুঝতে পারছেন, এই যে দেখেন এটা 5 বছর আগে, 5 বছর আগে, এটার মানে হচ্ছে তখন 5 বছর আগে যদি হয় তাহলে পুত্র হবে x - 5 বছর, বুঝেন? আর এখানে পিতা হবে 3x - 5 বছর, কারণ 5 বছর আগে বলছে। এখন এই 5 বছর আগে গিয়ে যে বয়সটা, এই বয়সে তারা একটা শর্ত বলছে। শর্তটা কি বলেন তো? শর্তটা হচ্ছে পুত্রের বয়সে 4 গুণ ছিল পিতা, তার মানে এই পুত্র যা ছিল তার 4 গুণ এখানে আছে। তার মানে এই দুটো সমান সমান আপনি তুলনা করতে পারবেন না, কারণ পুত্রকে 4 গুণ করলে এটা সমান হবে, তার মানে এখানে 4 গুণ পরিমাণ কম আছে। আপনি একটা কৌশলে এটা তুলনা করতে পারেন কিভাবে, যে পুত্রের যেহেতু 4 গুণ কম আছে, তাহলে ওর সাথে যদি আপনি 4 গুণ করেন তাহলে আলটিমেট পিতার সমান হয়ে যাবে। কারণ শর্ত মতে জিনিসটার মানে কি এটা বুঝতে হবে। শর্ত মতে জিনিসটার মানে হচ্ছে যে দুই পক্ষ সমান দুটি পক্ষকে তুলনা করা, সমান দুটি পক্ষকে তুলনা করা। এখন যেহেতু এখানে পিতার পুত্রের ভিতর যদি আমরা খেয়াল করি, এর সাথে এখানে 4 গুণ বেশি আছে, তাহলে এখানে 4 গুণ কম আছে, তার মানে এটার সাথে 4 গুণ করে সমান করে দিলাম। এতে করে আমাদের লাভ কি? আমাদের একটা লাভ আছে, লাভ হচ্ছে আমরা এখানে x এর মানটা পাবো। কি পাবো? আমরা x এর মানটা পাবো। তাহলে x এর মানটা কত আসতেছে দেখেন তো, যদি 3x ওপাশে যায় শুধু x থাকে, তাহলে এটা এই পাশে আসলে +20 থেকে -5 গেলে +15, তার মানে এই যে আমাদের যে x + 5 দেখতেছেন, x সমান 1/5 দেখতেছেন, এটি x এর মান। এখন অঙ্কে চাইছে যে পিতা পুত্রের বর্তমান বয়স, এই যে এটা এই বর্তমান কিন্তু এটা ধরে নিয়েছিলেন, রাইট? এটা কি বর্তমান ধরে নিয়েছিলেন, তাহলে এটার বয়স যদি বর্তমান আনতে চান, তাহলে পুত্র যদি 15 হয় তাহলে পিতা হবে কত? 3 × 15, তার মানে হচ্ছে 45 বছর, রাইট? 45 বছর। তার মানে এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর, এটাই হচ্ছে মূলত আমাদের কি উত্তর, 15 বছর 45 বছর। এখন আসেন এই তো ডিটেইলস অঙ্ক,
এই ডিটেলস অঙ্ক পরীক্ষায় সবসময় করার সময়ও পাবেন না, সুযোগ হবে না। এখন আমরা একটা জিনিস যদি এখানে খেয়াল করি, এখানে পিতা পুত্রের বর্তমান বয়স চাইছে। ধরেন বর্তমান কথাটা উল্লেখ যদি নাও থাকতো, মনে রাখবেন বয়সের অঙ্কে যদি বর্তমান কথা উল্লেখ নাও থাকে তবু সেটা বর্তমানের বয়স ধরা হয়। আর অতীত বা ভবিষ্যৎ হলে ওটা স্পষ্ট অঙ্কে উল্লেখ থাকবে। বর্তমান হলে উল্লেখ থাকতে পারে, যেমন উল্লেখ আছে, আর উল্লেখ না থাকলেও সেটা বর্তমান। তার মানে পিতা পুত্রের বর্তমান বয়স বের করতে বলছে। আর এই বর্তমানের শর্ত কোনটা? এই যেটা পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। তার মানে এই অপশন গুলো দিয়ে এই শর্তটাকে চেক করতে পারে। তাহলে চেক করলে এটা যদি 3 গুণ হয় 48 হবে, এটার যদি 3 গুণ হয় এটাও 24, ঠিক আছে, 3 পূরণ 45, 3 বারং 36। এই শর্ত অনুসারে কিন্তু 4টা অপশনই ঠিক আছে। তার মানে এবার 5 বছর আগের শর্তটা আপনি একটু দেখেন। আমি একটা করে একটু দেখাই। যেমন এখানে 48 আর 15 16 আছে। 48 আর 16 আছে। তাহলে 5 বছর আগে যদি যাই তাহলে এটা হবে 43, এটা হবে আমার কত? আমার 11। কিন্তু দেখেন এখানে স্পষ্ট বলছে 4 বছর আগের যে 5 বছর আগের সূত্রটা এটা 4 গুণ হবে। এটা দেখেন তো, এই যে এটা যদি আমি এখানে যদি 4 গুণ আনতে চাই তাহলে 4 11 44 হওয়ার কথা। তার মানে এই অপশনটা ভুল, তাই কিনা? এবার একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যদি এবার ধরেন এখানে সরাসরি এটি একটু দেখাই, বাকিগুলো এইভাবে চেক করবেন। ঘ নাম্বারটা যদি দেখেন, ঘ নাম্বারটা এখানে আমাদের কি বলা আছে বলেন তো? 45 এবং 15 আসছে। তাহলে দেখেন 45 15 এটা 5 বছর আগে যদি নিয়ে যায় তাহলে এটা আসবে 40, এটা আসবে 10। তাহলে দেখেন এটার কিন্তু 4 গুণ আসছে, আসছে কিনা? তার মানে হচ্ছে এটি আমাদের উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক আপনি দুভাবেই করতে পারবেন, ডিটেলসও করতে পারবেন, আবার শর্টকাট অপশন টেস্ট করেও করতে পারবেন। আমি মনে করি যে অনেক ক্ষেত্রে অপশন টেস্টটা খুবই মজাদার এবং মানে কোনো ধরনের কনফিউশন ছাড়া খুব দ্রুত সমাধান করা যায়। ঐকিকের একদম বেসিক থেকে এই অঙ্কটা দেওয়া হয়েছে। এই অঙ্কটা সবাই পারবে, আমার বিশ্বাস যে এখানে সবাই পারবেন। এখানে কি বলা আছে? 16 জন লোক, অর্থাৎ যারা কাজ করে। আমি আবার ম্যাথটিটুর বইতে এদেরকে যারা কাজ করে এদেরকে পারফর্মার বলছি, মানে যে কার্য সম্পাদনকারী বলছি। এই কারণে অনেকে শ্রমিক বলে যাই বলে, আমি এটাকে পি দ্বারা প্রকাশ করি, যারা কাজটা পারফর্ম করে। ওকে, তারপর এটা করছে কয় দিনে? 6 দিনে। ভালো করে খেয়াল করেন, এটা করছে 6 দিনে, এটা হচ্ছে আমার টাইম। ক্লিয়ার? এরপর বলছে যে কাজটি যদি আপনি 4 দিনে করেন, কয় দিনে? 4 দিনে যদি করেন, নতুন একটা টাইম, এটা কি একটা নতুন টাইম, তাহলে কতজন লোক লাগবে? তার মানে কি আবার আপনার কাছে পারফরমার জানতে চাওয়া হয়েছে। এই টাইপের অঙ্কের মজাদার ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে পারফর্মার এবং টাইমের ভিতর যখন ঐকিক হয়, এটার গুণ আকারে এদের সম্পর্ক তৈরি হয়, গুণবোধক। প্রথম ঐকিক মানে কি, আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এখানে আমার লুক চাইছে কতজন, তার মানে আমরা আগে 6 দিন শুরুতে নেব, যে 6 দিনে একটি কাজ করে, একটি কাজ করে 16 জনে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে সুতরাং একদিনে একটি কাজ করবে কতজনে? দেখেন যদি 6 দিনে একটা কাজ করতে লাগে 16 জন, তাহলে একদিনে ওই কাজটা যদি করতে চান তাহলে দেখেন 6 দিনের জায়গায় সময় কমাতে চান, মানে খুব দ্রুত কাজটা শেষ করতে চান, তাহলে লোক বেশি লাগবে। কারণ এখানে 16 জন কাজ করলেই 6 দিন লাগতেছে, সেখানে দিন যদি কমিয়ে একদিনে শেষ করতে চান তাহলে তো ওই কাজটা তো আপনি 16 জনে শেষ করতে পারবেন না, আরো বেশি জন লোক লাগবে। এই কারণে আমাদের গুণ করতে হবে। কথাটা ক্লিয়ার? এতজন লোক লাগবে। এরপর আমার কাছে জানতে চাইছে 4 দিনে যদি কাজটা করি, তাহলে 4 দিনে কাজটা করলে এবার আমার ঐকিক হবে এই দুটোর মাঝে। একদিনে কাজটা করতে এতজন লাগে, ওইটা যদি সময় বাড়ায় তাহলে কম লোকেও হবে, তাই কিনা? তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করতে হলে আমার আসলে আস্তে আস্তে কত? 24 জন। এই অঙ্কের চমৎকার কিছু বেসিক এখন আমি আপনাদেরকে শেখাবো, একটু ভালো করে খেয়াল করে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলছিলাম যে এখানে পিটি সম্পর্ক হয়, এটা কখন সম্পর্ক হয় এটা বুঝতে হবে আপনাকে। এই যে একের মান নির্ণয়ে
সব সময় যদি পারফর্মার এবং সময় দুই পক্ষে থাকে তাহলে এদের ভিতর সবসময় গুণবোধক সম্পর্ক হয়। তাহলে পরীক্ষার হলে যখন দেখবেন এখানে পারফর্মার আছে এবং সময় আছে, তাহলে আর এই লাইনটা আপনাকে করার দরকার নেই, সরাসরি এটা গুণ করবেন। আরেকটা হচ্ছে সিরিয়াস বেসিক দেখায়, এটা সমস্ত অঙ্কের ক্ষেত্রে ঐকিকের প্রথমবার যদি গুণ হয় তাহলে পরের বার ভাগ হবে, আবার যদি প্রথমবার ভাগ হয় তাহলে পরের বার গুণ হবে। তাহলে এটার ভিতর সম্পর্ক যেহেতু প্রথমবার গুণ, তাহলে পরের বার কি হবে, ভাগ হবে। এতে আপনার লাভ কি, লাভ আছে। এই যে আমি 16 আর 6 গুণ করলাম প্রথমবার, তাহলে পরের বার আমি এটা দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমার কত আসতে আছে, 4 6 24 আসতে আছে। কয়েক সেকেন্ডে অঙ্কটা সমাধান করতে পারবো। যদি ভাগের ঐকিক হয় তাহলে প্রথমবার ভাগ হলে পরের বার গুণ হবে। এগুলো একদম বেসিক বুঝার পর মেমোরিতে সেট আপ করে নিতে হবে, যাতে অঙ্ক কোনো সমস্যা না করে। তাহলে আমরা কি বললাম, যে এই টাইপের অঙ্ক আমরা খুব দ্রুতই সমাধান করতে পারি। এখানে আরেকটা নিয়ম বলি, যদি দুই পাশে টাইম থাকে, এই টাইমের ভিতরেও আমাদের গুণবোধক সম্পর্ক হয়, একের মান নির্ণয়। কথাটা ক্লিয়ার? অর্থাৎ পি এর সাথে টি ও গুণ হয়, টি এর সাথে টি ও গুণ হয়, এটা প্রথম ধাপে। এছাড়া অন্য কেউ থাকলে এটা ভাগ হয়। ক্লিয়ার? এখন তাহলে এই টাইপের অঙ্ক পরীক্ষার হলে পুরো সূত্র ছাড়াই বেসিক বোঝার পর ডিরেক্টলি করবেন। এখানে পারফর্মার আছে, টাইম আছে, এই দুটো গুণ করলে পরের বারটা কি করতে হবে, ভাগ করতে হবে। খুব সিম্পল। তারপর যা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। একটা জিনিস মনে রাখেন, এই মেথডটা হয়তো আপনার, যে মেথডটা আপনারা শিখছেন ওটার সাথে হয়তো কাছাকাছি মনে হবে বা সূত্রভিত্তিক মনে হতে পারে, কিন্তু আপনি যদি আমার মূল ক্লাস দেখেন, 3 ধাপের, 4 ধাপের, 5 ধাপের, 100 ধাপের ঐকিক থাক। আপনি ঐকিক করা ছাড়া গ্যাট গ্যাট করে বেসিক থেকে বুঝবেন আর উত্তর করবেন, বুঝবেন আর উত্তর করবেন। আমি এই ব্যাপারে আপনাদের চ্যালেঞ্জ করতে পারি, কারণ এই গবেষণাটা আমি দীর্ঘ 12 বছর ধরে পড়াচ্ছি এবং এটা খুবই মানে ফ্রুটফুল। সো আপনাকে বেসিক শিখতে হবে। এখানে যেহেতু সিঙ্গেল প্রশ্ন, এই কারণে ডেপথে আলোচনায় যাচ্ছি না। ইনশাআল্লাহ আশা করি এইটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন দশমিকের একটি সিম্পল বেসিক শিখাবো। সিম্পল বাট অসাধারণ। এই প্রশ্নটা দেখেন তো, প্রশ্নটিতে কি বলা হচ্ছে, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি। দেখেন কোনটির মান সবচেয়ে বেশি। এখানে ক নাম্বার দেওয়া আছে 0.09, খ নাম্বার 0.50, গ নাম্বার 0.19, ক নাম্বার 0.33। আপনি কিভাবে বুঝবেন যে কোনটার মান সবচেয়ে বেশি, বা উল্টো যদি প্রশ্ন করা হতো কোনটার মান সবচেয়ে কম। আসুন বেসিক শিখি। বেসিকের কোনো বিকল্প নেই, আমি আবারও বলছি বেসিকের কোনো বিকল্প নেই। আমি বেসিকের ব্যাপারে আপনাদের একটা বিষয় আগে বলি। ধরেন দশমিকের পর আপনার এখানে 1 আছে, ঠিক আছে? আবার দশমিকের পর 0 1 আছে, দশমিকের পর 0 0 1, দশমিকের পর 0 0 0 1। এদের ভিতর কোন মানটা সবচেয়ে বড় এবং কোন মানটা সবচেয়ে ছোট? প্রথমত একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে আপনাদের একটা বেসিক শেখাবো। বেসিকটা হচ্ছে, দেখেন, যাও কাপটা একটু বাঁকা হলেও মূল বিষয়টা বুঝতে সমস্যা হবে না। ক্লিয়ার? সরি, দেখেন এখানে 0 1, এখানে 0 0 1 0 0 1। ওকে, এটার বেসিকটা হচ্ছে, আপনি দেখেন এই যে এক দশমাংশ যে স্থানটা আছে, এটার ভিতর কে বড় বলেন তো? এটার ভিতর 1 বড়, বাকিটা ছোট না? তার মানে কি, এই দুটোর ভিতর যদি তুলনা করি তাহলে এটা বড়, এটা ছোট। এখন আসেন যদি এটার সাথে এটা তুলনা করি, দেখেন একই অবস্থা, কারণ এই এক দশমাংশ স্থানটা শূন্য দিয়ে ঘেরা। ওকে, এখন যদি আমি এইটা আর এটা তুলনা করি তাহলে এটাও শূন্য, কিন্তু এখানে কি, এটা শূন্য, এটা 1, তার মানে কি এটা বড়, এটা ছোট। আবার যদি এটার সাথে এটা তুলনা করি তাহলে এটা বড়, এটা ছোট, কারণ এটা যেখানে এক মানে সহস্রাংশের জায়গায় 1 আছে, এখানে কি শূন্য, তার মানে কি এটা বড়। এখন প্রবলেমটা হয় যখন ধরেন আমি এই টাইপের সংখ্যা লিখি, ধরেন এখানে হচ্ছে 5, তাই কিনা, এখানে 7, এখানে 8। এখন আপনার মনে একটা প্রশ্ন তৈরি হতে পারে
যে এখানে তো এর সাথে বড় দেখা যায়, তাহলে কি এটা বড়? নো। আপনাকে দেখতে হবে ঠিক তার নিচে শূন্য আছে কিনা বা এর তুলনায় এটা ছোট কিনা। ও এই যে পজিশনটা দেওয়া থাকবে ওর সাথে তুলনা করবেন, এটা ছোট। তার মানে এরপরে যত বড়ই থাক, কথা বুঝতে পারছেন, ওটা আমার কি ছোট। যেমন দেখেন এই দুটোর ভিতরে যদি দেখেন এখানে কিন্তু 7 আছে, বাট এই দুটো পজিশন কিন্তু শূন্য দিয়ে, অর্থাৎ এর তুলনায় ছোট। তার মানে কি এটা বড়, এটা ছোট। একইভাবে এখানেও একই কথা, এখানে 8 থাকা সত্ত্বেও এটা সাথে এটা ছোট। এই সিঙ্গেল একটা মেথড ব্যবহার করে আপনি এই টাইপের যত প্রশ্ন আসে খুব সহজে উত্তর করতে পারবেন। যেমন দেখেন, আমরা যদি এটার দিকে একক মানে প্রথম স্থানটা দেখি, এক দশমাংশ স্থানটা, তাহলে দেখেন তো এখানে বলছে সবচেয়ে বড় বেশি কোনটা। বেশি কোনটা মানে এই জায়গাটায় সবচেয়ে বেশি যায়, এই জায়গায় সবচেয়ে বেশি হচ্ছে এটা, দেখেন। তার মানে উত্তর সবচেয়ে বড় হবে এটা। এখন যদি প্রশ্নে বলা হতো সবচেয়ে ছোট কোনটা, তাহলে আমরা দেখতাম এর ভিতর সবচেয়ে ছোট কোনটা, এই যেটা, এটা হচ্ছে সবচেয়ে ছোট আর এটা হচ্ছে সবচেয়ে বড়। এইভাবে যে কোনো দশমিকের সংখ্যাকে ছোট বড় আপনি নির্ণয় করতে পারবেন এবং এটা খুবই সহজ এবং ইন্টারেস্টিং। এর উপর অনেক প্রশ্ন আসে, আপনি এই একটা বেসিক দিয়ে সব আপনি কি করতে পারবেন, ক্লিয়ার করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এই পর্বটি এখানেই শেষ হলো। আশা করি পুরো পর্বটি আপনাদের ভালো লাগবে এবং দেখা হবে আমাদের পরবর্তী নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।